নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। আজকের নতুন এপিসোডে সেই বিহার নিয়েই আলোচনা, কারণ এই মুহূর্তে নজরে বিহার অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। অমিত শাহ এবং নরেন্দ্র মোদী একেবারে মরিয়া হয়ে গেছেন যেন তেন প্রকারে বিহারের শাসন ক্ষমতা দখল করার জন্য। যে কারণে অমিত শাহ যে কথা বলেছিলেন এক মাস আগে, অর্থাৎ তেজস্বী যাদব যিনি আরজেডির মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে উঠে আসছিলেন এবং কংগ্রেসও প্রায় মেনে নেওয়ার অবস্থায় ছিল, লালু যাদব এবং রাবড়ি দেবীর সাথে তাকেও আইআরসিটি স্ক্যামে একই সঙ্গে চার্জশিট গঠন হয়ে গেল। এই অবস্থায় তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরা যাবে কি যাবে না, সেটা নিয়ে স্বাভাবিকভাবেই মহাগঠবন্ধনের মধ্যে একটা প্রশ্ন উঠবে। যে কারণে সোমবার গভীর রাত পর্যন্ত তারা আলোচনা করেছেন। আগামী 17 তারিখ প্রথম দফার নমিনেশন ফাইলের লাস্ট ডেট, হাতে একদম সময় নেই। কংগ্রেস প্রাথমিকভাবে 20-25 জনের তালিকা ঠিক করে রেখেছে আরজেডি। কয়েকজনের নামের তালিকা ইতিমধ্যেই সিপিআইএম এন্ড লিবারেশন মালে ঘোষণা করেছে। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক ভোটের যে সময় নমিনেশন হবে, যে সময় বিহারের যারা বেকার যুবক এবং চাকরি দেওয়ার কথা প্রতিটা পরিবারে একজনকে তেজস্বী যাদব ঘোষণা করেছেন, তারপরে ঠিক মুহূর্তে একেবারে when the rod is hot সেই সময় হিট করলেন অমিত শাহ। কারণ কি? কারণ বিহারের যুবকরা কি চায় আপনারা এই ছোট্ট ভিডিওটিতে দেখুন। मुझे तो ऐसा लग रहा है कि सरकार का मंशा ये है कि मानसिक रूप से सबको विकलांग बना दिया जाए। जैसे कि हम एग्जांपल देना चाहते हैं कि स्टूडेंट को रोजगार भत्ता दे रहा है 2000 रुपया। भाई आप हमको 2000 रुपया नहीं दीजिए, आप हमको मौका दीजिए, हम पढ़ के नौकरी लेंगे, हमें वो मेहनत करने की क्षमता है, हम आगे बढ़ेंगे। लेकिन हमको 2000 और 5 किलो चावल ये सब नहीं चाहिए। सरकारी नौकरी क्यों नहीं दे रही? कह रहे प्राइवेट रोजगार करो, स्वरोजगार करो, ऐसी बातें हो रही हैं। स्वरोजगार करो, ठीक है, हम मानते हैं स्वरोजगार के लिए भी और बहुत सारे लोग हमारे राज्य में है ना जी। हम लोग पढ़ने लिखने वाले हैं, उसके लिए रोजगार चाहिए। जो नहीं पढ़ने लिखने वाले उसके लिए कंपनी फैक्ट्री लगाइए, वो लोग भी जाएगा। ऐसा नहीं कि सरकारी नौकरी में सब तो नहीं जा सकता है, लेकिन जो पढ़ लिख रहा है वो तो जा सकता है, उसके लिए तो अपॉर्चुनिटी है। तो बिहार का युवा क्या चाह रहा है? बिहार का युवा बदलाव चाह रहा है। আপনারা এই ভিডিওটিতে দেখলেন যে বিহারের সাধারণ যুবকরা বিহারের থেকে যে পলায়ন হচ্ছে, অর্থাৎ বিহারের থেকে যে মাইগ্রেন্ট হচ্ছে, শিক্ষিত অশিক্ষিত যুব সমাজ, তারা কর্মসংস্থান চায়, তারা সরকারি ভাতায় পালিত হতে চায় না। এবং সেইখানেতেই তেজস্বী যাদব এখনো পর্যন্ত তার আস্তিনের তাসটিকে লুকিয়ে রেখেছেন। ঠিক সেই মুহূর্তে এমন একটি কেসে সিবিআই কে দিয়ে চার্জশিট করানো হলো, বিজেপি করালোই বলা চলে। কোর্টের আদেশে লালু, রাবড়ি এবং তেজস্বী তিনজনকেই পাটনা থেকে উড়ে যেতে হলো অসুস্থ লালুকে দিল্লিতে, এবং দিল্লিতে বিশালগঞ্জের যে স্পেশাল জাজ সেই কোর্টে আইআরসিটিসির যে স্ক্যামে এই তিনজনের বিরুদ্ধে চার্জশিট হলো। মামলাটা নিয়ে আমরা যদি শুনি তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন কি হাস্যকরভাবে এই মামলা করা হয়েছে। লালু যাদব যখন রেলমন্ত্রী ছিলেন 2004 থেকে 2009, সেই সময় দুটি হোটেল, একটি আইআরসিটিসির যারা ছিল রাঁচি এবং পুরীতে, সেই দুটো সুজাতা হোটেল গ্রুপকে লিজ দেওয়া হয়। সেই লিজ দেওয়ার বিনিময়ে নাকি কম পয়সায় এই পরিবার জমি কেনে এবং তার কিছু পয়সা নাকি সবই নাকি দিয়ে দেওয়া হয় এই সুজাতা গ্রুপের মালিকের পক্ষ থেকে। আপনারা নিশ্চিন্তে থাকুন, এই কেসের কোনোদিন সমস্যার সমাধান হবে না। ঠিক পশ্চিমবঙ্গে যেভাবে ইডি সিবিআই লাগিয়ে ভোটের আগে বদনাম করা হয়, কিন্তু আজ পর্যন্ত 2016 থেকে 2025 কোনো কেসের ফয়সালা হয়নি, কোনো জাজমেন্ট হয়নি। উল্টে যাদের বাড়িতে তল্লাশি হয়েছিল, শুভেন্দু অধিকারী বলুন যার বিরুদ্ধে অভিযোগ ছিল, থেকে আপনি তাপস রায় যার বাড়িতে তল্লাশি হয়েছিল, কোনো কেসের কি হয়েছে কেউ কিন্তু জানে না। ঠিক সেইভাবে তেজস্বীকে তারা ফাঁসিয়ে দিতে চায় ঠিক ভোটের আগে যে দুর্নীতিগ্রস্ত বলে প্রচারে। এর কারণটা কি? কারণ হচ্ছে বিহারের যে সর্বশেষ সমীক্ষা সি ভোটার এবং আজ তাক তুলে ধরেছে, তাতে নীতিশের দ্বিগুণ পপুলারিটি তেজস্বী। বিহারে বিজেপি দুটো পথে লড়ছে। এক,
নীতিশকে ডাউন সাইজ করে বিহারে তারা ক্ষমতায় আসতে চায়, যে কারণে শেষ পর্যন্ত যে আসন সমঝোতা হয়েছে 101টি আসনে লড়বে নীতিশ কুমার, 101টি আসনে লড়বে বিজেপি, 29টি আসনকে দেওয়া হয়েছে রামবিলাস পাসওয়ানের ছেলেকে। এই কারণেই দেওয়া হয়েছে যে রামবিলাস পাসওয়ানের ছেলে এবং বিজেপি প্রয়োজনে নীতিশ কুমারকে বাদ দিয়ে নিজেরাই সরকার গঠন করতে পারে। তার সঙ্গে শুধু তাই নয়, কংগ্রেস যে ভোট চুরি নিয়ে এসআইআর নিয়ে অভিযোগ করেছিল, আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে সেই এসআইআর অ্যাকচুয়ালি গন্ডগোলের খুব ব্যাপার ছিল, কোনো সফটওয়্যার টেস্টিং হয়নি। প্রায় 5 লক্ষ লোকের নাম দুটি করে ভোটার তালিকায় রয়েছে, 3,66,000 মানুষের নাম নতুন করে বাদ দেওয়া হয়েছে কাটিয়ার, পূর্ণিয়া, সহরসা, মাধেপুরা স্ট্রং হোল্ড অফ আরএসপি অ্যান্ড কংগ্রেসের জায়গায়, যেখানে মুসলিমদের আবাদি শতকরা 33% বা জনসংখ্যা 33%। কিন্তু বিদেশি নাগরিক সেখানে পাওয়া গেছিল মাত্র 10 জন, তার মধ্যে 5 জন মাত্র মুসলমান এবং 2 জন মারা গেছে, এর আগের ভিডিওতেই আলোচনা করেছি। এই অবস্থায় একমাত্র অমিত শাহর হাতে একটাই তাস ছিল, সেই তাস হচ্ছে তেজস্বী যাদবকে ভোটের আগে যদি চার্জশিট করে দেওয়া যায় কোনো দুর্নীতির মামলায়, তাহলে তাই নিয়ে কোর্ট কাছারিতে ব্যস্ত থাকবে, ভোটের প্রচার করতে পারবে না। বিজেপি ছলে বলে কৌশলে এত রকম প্রচেষ্টা বা প্রয়োগ করছে একটাই কারণে, এটা অমিত শাহ বলে থাকে নাকি, তাকে বলা হয় চাণক্য সামনাম নন্দবেদ, অর্থাৎ যেন তেন প্রকারে আমার সিংহাসন চাই। এবং সেই যেন তেন প্রকারে সিংহাসন পেতে গিয়ে প্রথমে ধর্মীয় বিভাজনের পরে এসআইআর থেকে নাম বাদ, এসআইআর থেকে যখন 65 লাখের নাম বাদ গেল, সেই নাম বাদ কত লোক তা সত্ত্বেও রয়ে গেল ভোটার তালিকায়, এবং তারপরে নতুন করে খসড়া ভোটার থেকে আরো 3,66,000 মতো নাম বাদ দিয়ে দেওয়া গেল। তারপরেতেও এই চার্জশিট, এর মধ্যে প্রশান্ত কিশোর একটা ভূমিকা নিতে শুরু করেছেন। প্রশান্ত কিশোর এর আগে তার জনসুরাজ পার্টির 51 জন বিধায়কের তালিকা ঘোষণা করেছিলেন, তিনি নতুন করে আরো 65 জনের তালিকা ঘোষণা করেছেন। কিন্তু যে প্রশান্ত কিশোর এতদিন তেজস্বী এবং সম্রাট চৌধুরীকে ক্লাস 10 পাস করেনি বলে কটাক্ষ করছিলেন, তিনি এই কাজ করতে গিয়ে 5B পাস মানে ক্লাস 5 এর লোককেও ক্যান্ডিডেট করেছেন, ক্লাস 10 পর্যন্ত পড়া 2 জনকে ক্যান্ডিডেট করেছেন, 12 পর্যন্ত পড়া 3 জনকে ক্যান্ডিডেট করেছেন। কিছু ভালো ক্যান্ডিডেট অবশ্যই আছেন, ভাগলপুরের সিনিয়র অ্যাডভোকেট অভয় খান যা, যিনি ভাগলপুর দাঙ্গায় মুসলিমদের হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি প্রায় 75 বছর বয়সেও প্রশান্ত কিশোরের ক্যান্ডিডেট হয়েছেন। প্রশান্ত কিশোর এখনো পর্যন্ত তার তাস কিন্তু পুরো খোলেনি। তিনি 6 জন পাসওয়ানের জাতির দুসাদকে দাঁড় করিয়েছেন, যে পাসওয়ানদের দুসাদদের একতরফা ভোট রামবিলাস পাসওয়ানের ছেলে, কারণ তারা দুসাদ জাতির হয়, সেই চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি পাবে বলে ধারণা করেছিল। অর্থাৎ প্রশান্ত কিশোর কিন্তু কার ভোট কাটবে এখনো সেটা সুনিশ্চিত নয়। উল্টো দিক থেকে আরজেডির ঘরের একটা শত্রু ঢুকে পড়েছে, তেজপ্রতাপ, যিনি জনশক্তি জনতা দল পার্টি ঘোষণা করেছেন, লালুর এক বড় পুত্র, তাকে লালু দল থেকে বহিষ্কার করেন, তিনি হঠাৎ করে 21 জন ক্যান্ডিডেটের তালিকা ঘোষণা করেছেন, এবং তার মধ্যে 10 জনটি হচ্ছে সিটিং আরজেডি সিটে। অর্থাৎ এখন দেখার কথা এই সিটিং আরজেডি সিটে যেখানে তারা ক্যান্ডিডেট দেবে, তারা আরজেডির ভোট কাটবে না আরজেডি বিরোধী যে আপার কাস্টের একটা সেকশন তাদের ভোট পাবে, সেটা দেখার কথা। কিন্তু আমার মনে হয় না শেষ পর্যন্ত এটা হবে। আমি শুধু এই কথা বলতে চাই যে এতই যদি অমিত শাহ, নরেন্দ্র মোদী দুর্নীতি বিরোধী হন, তাহলে আদানির বিরুদ্ধে কেন কোনো তদন্ত হচ্ছে না? আদানির বিরুদ্ধে যে মামলা দিল্লিতে ছেড়ে, মুম্বাই ছেড়ে আজ যে সুদূর আমেরিকায় যে মামলা চলছে, আমেরিকান কোর্ট থেকে বলা হয়েছে ভারত সরকার সেই মামলার কোনো তদন্ত করছে না। আসলে দুর্নীতির বিরুদ্ধে নয়। আপনারা জানেন যে এ পর্যন্ত ইডিতে যতগুলো মামলা হয়েছে তার টোটাল চার্জশিট গঠনের পরে পুরোটাই পলিটিক্যালি 1.2%, মানে 2% নয়, সেটা ফাইনালি ট্রায়াল হয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। সিবিআইয়েরও একই অবস্থা। এই এক অবস্থা থাকা সত্ত্বেও একবার এসআইআর করে নাম বাদ, তারপরে যেটা হলো সেটা হচ্ছে একেবারে ভোটের মুখে
চার্জশিট করে দেওয়া হলো তেজস্বী যাদবকে, এবং স্বাভাবিকভাবেই চার্জশিট হয়ে যাওয়ার পরে কংগ্রেস এবং আরজেডির যে ভোটার তালিকার পরে যে লিস্ট ঘোষণা করার কথা ছিল সেই লিস্ট ঘটনার কাজ কিছুটা পিছিয়ে গেছে। অন্যদিকে সুখে কিন্তু একদম নেই এনডিএ পরিবার। কারণ হচ্ছে জিতেন রাম মাঝি তিনি এ ব্যাপারে নারাজি জাতিয়েছেন, অর্থাৎ তার পছন্দ হয়নি। অন্যদিকে দলের এনডিএর যে যৌথ সাংবাদিক সম্মেলন করার কথা ছিল সোমবার রাত্রিবেলা, সেটাকেও পোস্টপন করতে হয়েছে সন্ধ্যের পরে রাত্রির, হয়তো সেটা আজকে মঙ্গলবার দিন হবে। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে যে বিহারের এমন একটা ভোটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে বিজেপি তাদের সমস্ত রকম কলাকৌশল প্রয়োগ করতে শুরু করেছে ভোটে হেরে যাওয়ার ভয়ে। কারণ ইন্ডিয়া যে গঠবন্ধন বা মহাগঠবন্ধন যেটাকে বলা হচ্ছে, তারা সাধারণ মানুষ, দলিত মানুষ, গরিব মানুষের কাছে তাদের বার্তা পৌঁছে দিতে পেরেছে। উল্টো দিক থেকে এখনো পর্যন্ত ছলে বলে কৌশলে নানা কিছু প্রক্রিয়া করা সত্ত্বেও এনডিএ কিন্তু জেতার ব্যাপারে কোনো সুনিশ্চিত আশ্বাস পাচ্ছে না। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেলের সাথে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।